আপনি মেইন ইঞ্জিন ফেল করছে, যখনই ফেল করছে তখন সঙ্গে সঙ্গে আমাদেরকে চার্টারকে নোটিশ করতে হয়, কারণ এখানে আপনার পোর্টে পৌঁছানো, তারপরে কার্গো হ্যান্ডেলিং, প্রত্যেকটা মোমেন্টাম আপনার ডলার ইস্যু। আমার ব্লু ইকোনমির যে ফ্যাক্টগুলো, যে আমার তেল গ্যাস ওখানে আছে, এই 200 নটিকা আপনার, আমরা সেইভাবে মাছটা আহরণ করতে পারতেছি না, আমরা তেলটা উঠাইতে পারতেছি না। কেন পারছি না? আমি থাইল্যান্ডকে দিব এই জন্যই যে ওরা তো আমাদের সামনে বড় হয়ে যাচ্ছে, আমরা কেন পারছি না? তো ওরা যদি 30% পারে, তাহলে আমি কেন এখনো 3 থেকে 5% জিডিপিতে পড়ে আছি? দর্শক নাগরিকের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি সাখাওয়াত হোসেন, আর অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন সাজিদুল ইসলাম, নৌ প্রকৌশলী। সাজিদুল ইসলাম, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ নাগরিক টিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা সাধারণত কথা বলে থাকি সমসাময়িক ইস্যু নিয়ে। আপনাদের এই মুহূর্তে যদি দেশের সবচেয়ে বড় ক্রাইসিসের কথা বলি, আমরা যদি একটু ঘর থেকে শুরু করি, সেখানে ঘরে রান্না হচ্ছে না গ্যাস সংকটে। আমরা পেট্রোল পাম্পে পেট্রোলের সংকট কাটলেও আপনারা যদি গ্যাসের সিএনজি গ্যাস যান, তাকিয়ে থাকেন, দেখবেন যে সেখানে লম্বা লাইন, দীর্ঘ লাইন। আমাদের তার মানে হলো গিয়ে চাকা নড়ছে না। সেই সাথে আমাদের যে ইন্ডাস্ট্রিগুলোতে আছে সেখানে গ্যাস সরবরাহ বন্ধ আছে, নতুন কোনো ইন্ডাস্ট্রি গ্যাস পাচ্ছে না। এই যে সংকট, এই সংকট থেকে উত্তরণের উপায় কি, সেটা নিয়ে আমরা একটু কথা বলতে চাই। আসলে গ্যাস সংকটের কারণ কি, সেই সাথে আমাদের যে এই অর্থনৈতিক বর্তমানে সমুদ্রকে ঘিরে আমরা বড় ধরনের এক ধরনের বিপ্লব তৈরি হতে পারে, সেটা নিয়েও কথা বলতে চাই। যেহেতু নৌপ্রকৌশলী আছেন আমাদের সাথে, সাজিদুল ইসলামের কাছে প্রথমে একটু জানতে চাই যে আমরা কিন্তু এই সরকার তেল সংকটটা কিন্তু সুন্দরভাবে মোকাবেলা করেছেন, কিন্তু গ্যাস সংকটে মানুষের নাভিশ্বাস অবস্থা, বা ঘরে রান্না হচ্ছে না। আপনি যদি দেখেন যে সিএনজি স্টেশনগুলোর সামনে রাতের পর রাত দাঁড়িয়ে আছে, মিডিয়া কর্মীরা সংবাদ সংগ্রহ করতে পারছেন না। এই যে সংকট, এই গ্যাস সংকট হঠাৎ করেই হলো না কি কারণে হলো দেশে? ধন্যবাদ আপনাকে। তো আমরা গত যে ওয়ারের মানে বিশ্বযুদ্ধের যুদ্ধের কারণে, ইরান আমেরিকা যুদ্ধের কারণে আমরা ওটা অলমোস্ট ওভারকাম করছি। আর আমি ব্যক্তিগতভাবে নাবিক মানুষ, সমুদ্রের সাথে আমার বসবাস, আর এই বিষয়গুলো আমার জন্য অনেক একটা ভালো অপরচুনিটি, যে আপনাকে আমি বলতে পারবো প্র্যাকটিক্যালি একটা জিনিস হলো সরাসরি দেখা, আর একটা হলো শোনা। এটা অনেক একটা পার্থক্যের বিষয় আছে। তো আমার দীর্ঘ সমুদ্র জীবনের কিছুটা আপনার সাথে শেয়ার করছি। যে এখন লাস্টে এটা আর একটু ভালো হয়েছে যে আমি কিন্তু গত 7-8 মাস আমি আমার এই হরমুজ প্রণালী বলেন, তারপরে তেল সংকটে যে জায়গাগুলোতে আমি সেল করছি, ওমানে আপনার 2 বার গেছি। ওমানের যেখানে আপনার বোম্বিং হয়েছে ওখানেও ছিলাম। তো এটা হলো বাস্তবতা। এখন যুদ্ধ এখন কিন্তু আমরা সবাই জানি যে এটা আন্তর্জাতিক একটা ইস্যু হয়ে গেছে। আমরা আমাদের জায়গা থেকে ওভারকাম করছি। এখন ওটা নিয়ে আমি যাব না, যেহেতু যেটা সেটেল, যেটা আপনার ইন্টারন্যাশনাল যেটা সেটেল, সেটা এখন আমার যেটা আপনি যেটা পয়েন্ট আউট করছেন, যেটা আমার ক্রাইসিস, যে খনিজ সম্পদ, যে আমাদের গ্যাসের যে ক্রাইসিসটা, এটা অবশ্যই আমাদের জন্য কষ্টকর। বিশেষ করে আমাদের গাজীপুর, এটা হলো সবচেয়ে বড় একটা জায়গা। গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ, এগুলো বড় একটা জায়গা। আমি লেটেস্ট যেটা দেখছি যে আপনার এখানে আজকে হেডলাইন আসছে। তো এটা কেন হলো? প্রথম কথা, এই সিচুয়েশনটা কেন হলো, এর জন্য আমরা কোন জায়গায় আমাদের সীমাবদ্ধতা। তো এখন যেটা বলছে, আমাদের তো তিতাস গ্যাস, যেটা মানে আর কি, যেটা আমাদের নানা জায়গায় আমরা রিপোর্ট দেখেছি যে গ্যাসের নিচে আমরা যে কেন্দ্রটা, এখন কেন্দ্র ওখান যে কর্তৃপক্ষ, ওনারা বলতেছেন যে আমাদের মেকানিক্যাল কিছু ফেইলার হয়েছে, সেটা আমরা রিকভারি অলরেডি তারা চেষ্টা করতেছে, মানে এটা জায়গাটা। কিন্তু এখন বিষয়টা হলো, আমার একটা ফার্ম আছে, বা আমি যেমন মেরিন চিফ ইঞ্জিনিয়ার, তো আমার তো এটা রানিং জিনিস, মেশিনারি জিনিস, সেটা হতে পারে। বাট আমার এফিশিয়েন্ট ইঞ্জিনিয়ার, এফিশিয়েন্ট মানে আপনার যেটা আপনার টেকনিক্যাল যে সাপোর্টগুলা, যে এটা তো খুবই কি বলবো সেন্সিটিভ ইস্যু। যে আমি একটা আমার দেখাচ্ছে যে একটা শিপমেন্ট আছে,
ইন্ডাস্ট্রি একটা শিপমেন্ট আছে যে আপনার ধরেন যে এটা 100 কোটি 200 কোটি তো যে ইনভেস্ট করছে যদি আমি এই মুহূর্তে জ্বালানিটা না দিতে পারি, তো এই বিষয়টা আমাদেরকে কনসার্ন হতে হবে যারা প্রোডাকশনে আছে। এখন মূল প্রোডাকশন আমার তিতাস গ্যাস ক্ষেত্র, যেটা সেন্টার, যেটা তিতাস গ্যাস। তো এখন ওখানে মেকানিক্যাল ডেফিসিয়েন্সি যে কথাগুলো বলা হচ্ছে, তো এটা সরকারকে আমি বলবো এখন আমাদের যারা নীতি নির্ধারক আছেন অবশ্যই ওনাদের প্রতি আমাদের প্রত্যাশা আরো বেশি। ওনারা এটা আপনাকে একটু তথ্য দিয়ে রাখি যে মহেশখালী যে আমাদের যে যেখান থেকে এলএনজি সরবরাহ হয়, সেখানে যে প্রক্রিয়াজাতকরণ যে জায়গাটা, সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল 2 সপ্তাহ আগে, ওটার একটা প্রভাব পড়েছে মনে হয়। প্রভাব দেখেন আপনার ফায়ার হ্যাজার্ড বা ফায়ার সেফটি, তো আমি নিজেও শিপ চালাই, শিপের একজন চিফ ইঞ্জিনিয়ার। তো দেখেন এখানে কিন্তু রেগুলার একটা মনিটরিং থাকতে হবে, যেহেতু এটা খুবই সেনসিটিভ একটা জায়গা, খুবই সেনসিটিভ জায়গা। তো প্রত্যেকের জায়গা থেকে যে অনেস্টলি সে তার ডিউটিটা দেয় বা মানে আউটপুটটা ভালো আসে, তাহলে এই দুর্ঘটনা থেকে আমরা মানে দূরে থাকতে পারি। আরেকটা হলো যে ওভারকামের জায়গা, যেমন আমি আমার ক্ষেত্রেটা আমু তো $1 বিলিয়ন প্রপার্টিজ নিয়ে এক দেশ থেকে আরেক দেশে যাই, তো আমার একটা দিন ডিলে বা আমার কিন্তু প্রত্যেকটা মিনিট জবাবদিহি করতে হয়। যদি আমার মেইন ইঞ্জিন এটা বলে শিপ, কিন্তু আপনার পাওয়ার প্ল্যান্ট একটা আর প্রপালশন একটা, মানে যেটা মেইন ইঞ্জিন বলা হয় সেটা নরমালি BMW এগুলো আর কি, জার্মান, জাপান, এগুলো মিৎসুবিশি তৈরি করে। আর এই যে আমরা যে ইলেকট্রিসিটি, এটা কিন্তু সম্পূর্ণ জেনারেটর, মানে অক্সিলারি ইঞ্জিন বলা হয়, মানে সাব। এখন আপনি মেইন ইঞ্জিন ফেল করছে, যখনই ফেল করছে তখন সঙ্গে সঙ্গে আমাদেরকে চার্টারকে নোটিশ করতে হয়, কারণ এখানে আপনার পোর্টে পৌঁছানো, তারপরে কার্গো হ্যান্ডেলিং, প্রত্যেকটা মোমেন্টাম আপনার ডলার ইস্যু। তো সেম যদি আমরা আমাদের ক্ষেত্রগুলো যারা এখানে লিডিং এ আছে, যারা এগুলো মানে পরিচালনায় আছেন, তো আমার গ্যাস কেন এত দীর্ঘদিন, আমি মনে হয় আমি ঢাকাতে আসছি গত 2 দিনে বোধহয়, তার মানে সকাল আপনার বোধহয় রাত 12টা থেকে শুরু হয়, রাত 12টা থেকে আপনার শ্যামলী থেকে সম্ভবত গাবতলীর একটা সিএনজি স্টেশন আছে, যেটা আমি ফলো আপ করছি। আমি একটা কাজে বাইরে ছিলাম, ওখানে আমার প্রায় 2-3 ঘন্টা কেটে গেছে। তা আমি হঠাৎ কেন এটা হলো যে স্যার গ্যাস নাই। তার মানে এটা কি যে এখন দেখেন ওই যে ত্রুটিটার জায়গাটা, আমি যেমন আমার জায়গা, আমি ওখানকার প্রধান, আমি চেষ্টা করব, আমি আমার কনসার্ন, আমার যে হেড, আমার কোম্পানি ছিল KSRM কবির স্টিল, ওনাদের তো শিপইয়ার্ড আছে। আপনি যেটা বলছিলেন যে এই যে গ্যাস ক্রাইসিসের কথা বলছিলেন, আপনি এই সাথে কিন্তু তেলেরও কিন্তু একটা সমাধান হচ্ছে। আমাদের দেশে তেলটা কিভাবে আসে, আপনি যেহেতু একজন নাবিক, আপনি নিশ্চয়ই জানেন, এবং আমাদের দর্শকদের যদি বলতেন যে তেলটা এই দেশে কিভাবে আসে, আপনি গ্যাস সংকটের কথা বলছেন, সেটা বলে এই জায়গাটা আমরা একটু আসতে চাই। আচ্ছা, আমি এখন গ্যাসের এটা যে আমার সাফিসিয়েন্ট মজুদ থাকতে হবে, মানে আমার এই সাফিসিয়েন্ট মজুদটা আমি কেন রিকভারি করতে পারবো, আমার যে ডিমান্ড, আমার মার্কেট ডিমান্ড অনুযায়ী আমার যে সমস্যা তো হতেই পারে, তা আমি এটা কেন দিতে পারলাম না। তো এই ব্যর্থতা বা এই জায়গাগুলো আমাদের ওভারকাম করতে হবে, যেন আমরা ভবিষ্যতে সংকট সমাধান। এটা আমার ইম্পোর্ট, যে আমার ইম্পোর্ট, আমাদের যে মজুদটা আছে, এটা যদি আমরা করি, আমাদের রিজার্ভটা যেটা আছে সেটা আমরা কন্টিনিউয়াস করতে পারবো না, এর মাঝে আপনাকে আমদানি করতে হবে, যেটা আমেরিকা করে সব সময়। তার তেল থাকার পরেও বিদেশ থেকে তেল নিয়ে আসে। হ্যাঁ, আমদানি জায়গাটা আমরা সরকারকে আমরা বলবো যে আমাদের অনুরোধ থাকবে ওনারা যেন এটা মজুদটা রাখে, কারণ যে কোনো কিছু ত্রুটি হতে পারে। এখন এই ত্রুটির জন্য তা আমি দিনের পর দিন ব্যক্তি উদ্যোগ, যারা মালিক, ইন্ডাস্ট্রির মালিক বা একজন আপনার সিএনজির মালিক বা যারা, এরা তো প্রতিদিন এদের কষ্ট। আমরা নিশ্চয়ই আপনাদের কথা শুনছে সরকারও পদক্ষেপ নেবে। আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনি যেহেতু সমুদ্রের দীর্ঘদিন সমুদ্র যাত্রা করেন, সমুদ্রের চিফ ইঞ্জিনিয়ার আছেন, তো আমার প্রশ্নটা হলো যে এই যে সমুদ্র তেলটা কিভাবে আসে, মানুষ অনেকেরই প্রশ্ন। এটা আপনার একটা মাধ্যম ব্যবহার করা, যেমন আপনি শিপের মালিক, হ্যাঁ আপনি শিপের মালিক,
তো যেমন এখন আমাদের বিএসসি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ট্যাঙ্কার আছে আমাদের সরকারের, তো সরকার তখন আপনার দরপত্র যেটা যে অমুক কোম্পানিকে যে আপনি যেগুলো তেলের অনার যারা ওয়েল ট্যাঙ্কার বা যারা দুবাই বলেন ইরান বলেন যে আপনি তেলটা কিনবেন, এই সাম্প্রতিক সময় আপনাকে তথ্য দিয়ে রাখি যে 2 ট্রিলিয়ন সম্ভবত 2 লাখ লিটার এরকম সুইজারল্যান্ড এবং আরেকটা কোম্পানি থেকে তেল কেনা হয়েছে, ডিজেল এবং পেট্রোল সম্ভবত কেনা হয়েছে, যেটা আসছে। এটা কিভাবে আসে এটা একটু জানতে চাই। এটা যে আপনার আমরা এগুলো ক্যারি করে আমরা জাহাজের মাধ্যমে, এখন জাহাজে আমরাই নিয়ে আসি। তা এখন এই যে তেলটার নেগোসিয়েশন আপনি এখন তো ডিলেটা হয়েছে আপনার জাস্ট যুদ্ধের কারণে, বাট আমরা এখান তো নরমালি ম্যাক্সিমাম তেলটা সরবরাহ আসেই আপনার ইরানের যে এগুলো দিয়ে আসে, আর সবগুলো আমরা ক্যারি করি আপনার জাহাজ দিয়ে। তো এখানে ট্যাঙ্কার আমাদের কয়েকটা ক্যাটাগরি আছে। ক্যাটাগরি হলো আপনার একটা বাল্ক ক্যারিয়ার হলো আপনি পণ্য হ্যাঁ, আর যেগুলো তেল বা গ্যাস এগুলো আপনি সবসময় ট্যাঙ্কার দিয়ে আনবেন। তো এখন আমাদের দেশীয় যে এইগুলা আমাদের বিএসসি যে আমাদের সরকারের যে শিপ আছে ওখান থেকে আনা হচ্ছে, আবার আপনার অন্য কোম্পানির যে ভালো নাম করা যেগুলো ট্যাঙ্কার আছে সেখান থেকে আপনার ভাড়া করা হয়। এটা কিন্তু আপনার আমাদের পোর্টে আসে না। এটা কোথায় আসে? এটা ডিপসি পোর্ট লাগে। ডিপসি মানে ওদের ডাব বেশি। এখন আপনি 1 লাখ টন বলেন 2 লাখ টনের ক্যারিং যে ক্যাপাসিটি যে শিপগুলো আছে ট্যাঙ্কারগুলো আছে ওগুলো তো আপনার আমাদের যে ড্রাফট আছে এটা মানে এটা এলাও হবে না। সরকার কিন্তু আপনাকে একটু মনে করে দিই যে সরকার কিন্তু ডিপসি নিয়ে পরিকল্পনা করছে। এইজন্য আপনার এটা কি করে আমাকে ডিসচার্জ করতে হয় ডিপসিতে, যে মানে আপনার এই যে কুতুবদিয়ার পাশটা আমরা যেমন আমরা যখন বড় শিপগুলো নিয়ে আসি তখন কিন্তু আমাদের কুতুবদিয়াতে স্টে করতে হয়। ওখানে আবার ছোট লাইটার ভেসেল আছে ওগুলো দেখে মানে ডিসচার্জ করে আবার ড্রাফটটা কমায় এই পর্যন্ত আসতে হয়। তা এখন এই যে আপনার এইভাবে আমাদের ট্রান্সপোর্টেশন গুলো হয়, মানে তেলটা আমরা এইভাবে আনি। এখন আমরা যদি এখন আপনি যদি বলেন ড্রাফট রেস্ট্রিকশন সেটা ডিফারেন্ট ইস্যু। এটার জন্য আমাদেরকে ব্লু ইকোনমিতে আপনি যেতে পারেন। তারপরে আমার একটা জানার প্রশ্ন এই জায়গায় যে আপনারা যে আন্তর্জাতিক যে কোনো ধরনের বড় ক্রাইসিস পড়েছেন, আপনার কোনো অভিজ্ঞতা আছে? অভিজ্ঞতা বলতে যে এই সমুদ্র পথে আপনার কোনো অভিজ্ঞতা আছে কিনা যে এই ধরনের ক্রাইসিস আপনার কিছু পাইরেটস তো কিছু এখন আমরা ওটা ফুল সাপোর্ট পাই, ওটা সমস্যা হয় না। না, ব্যক্তি জীবনে আপনার কোনো এরকম কোনো অভিজ্ঞতা আছে সমুদ্রে, মানে বড় ধরনের কোনো অভিজ্ঞতা আছে যে যেটা বড় ধরনের ক্রাইসিসে পড়েছেন, ঝড়? না, এখন সমুদ্র কিন্তু নিজেই ওর কোনো ট্রাস্ট নাই। সমুদ্র ওটা ভয়ঙ্কর একটা জিনিস। আমি ওখানে থাকতে ওটা আমার হ্যাবিট হয়ে গেছে। হ্যাঁ, এখন আমাদের মাঝে মাঝে যদি আপনি ঝড়ের কথা বললেন ওটা ডিলে হয়। দেখেন আমার এখানে আজকে 31 আজকে পৌঁছানোর কথা, ঝড়ের জন্য বা কোনো ডিলের কারণে 1-2 দিন গ্যাপ হবে। আদার্স যদি আপনার এখানে শিপমেন্টে কিছু বিষয় আছে, পোর্টের কিছু রেস্ট্রিকশন থাকে, অনেক সময় ডিপোতে সংকট থাকে যে আমার লোড করার কথা দেখা যাচ্ছে 48 ঘন্টায় আমার সেখানে 72 ঘন্টা লেগে গেল। তো এটা হলো কস্টিং এর বিষয়। আবার অনেক সময় আপনি পেমেন্ট যদি ডিলে করেন তখন আপনার ডিলে হতে পারে, মানে পেমেন্ট আপনি যে কার্গোটা নিলেন ওনার কিন্তু সঙ্গে সঙ্গে পেমেন্টটা করতে হয় বিফোর ডিসচার্জ। তো এটা সবই ডলার পেমেন্ট। তো ওই সব ক্ষেত্রে আপনাকে কিছু ইনিশিয়েটিভ দিতে হয় যে এটা মানে দ্রুত রিকভারি করার জন্য। আমরা বঙ্গোপসাগর সম্পদ আহরণে সরকার চ্যালেঞ্জগুলো কি, মানে এবং কেন আমরা এই জায়গায় মনোযোগ দিচ্ছি না, সরকার কেন মনোযোগ দিচ্ছে না, ভারত প্রতিবেশী দেশ কেন এগুলো নিয়ে যাচ্ছে না? দেখেন এই ব্লু ইকোনমি এটা আমাদের একটা ভাস্ট জায়গা ছিল। কারণ কি দেখেন আমাদের যে সভরেন্টি, আমাদের যে আমরা যে পর্যন্ত যেতে পারবো, আপনার যে সীমানা এটা কিন্তু 200 নটিক্যাল মাইল পর্যন্ত। তো এটা কিন্তু স্মল প্যাসেজ না, অনেক বড় স্পেস, অনেক বড় একটা জায়গা। তো এই জায়গাটা আপনার, টোটালি আপনার। তো এটাকে ইউজ করতে হবে। তা আমরা এই ব্যবহারটা থেকে বারবার পিছাই যাচ্ছি। তো পিছাচ্ছি কেন? এখানে কিছু টেকনিক্যাল ফ্যাক্ট আছে। কারণ এখানে আপনাকে ব্লু ইকোনমি এখান থেকে যে আপনি যে আর্ন করবেন
এর পেছনে একটা ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্টের জায়গাটা আমরা আলোচনা করি, আমরা তো দেখছি প্রচুর আলোচনা হচ্ছে, বাট ফাইনালে যে বলি যে এটা পদক্ষেপ দেখছি না। হ্যাঁ, প্রতিবেশী দেশ, আমি নাম বলতেছি না, আপনি যেটা বললেন, বা অমুক চায়না বা এটা করছে বা আমাকে করতে দেয়নি, বাট নানা জায়গায় শুনি যে মিয়ানমার মাছ কিনে নিয়ে যাচ্ছে। উদ্যোগটা আপনাকেই নিতে হবে, কারণ আমার পেটে ক্ষুধা, তাই না? আমাকেই তো দৌড়াইতে হবে। আমি যদি না দৌড়াই তাহলে এটা কে দিবে? তো বাধা তো থাকবেই। তো বাধাগুলো ওভারকাম করার জন্য যদি সে আমার প্রতিবেশী ভালো বন্ধু বলছে যে সে আমাকে সাহায্য না করে, আমি আরেকটা জায়গায় যাব, যে আমি এই ইকোনমি, আমার যে টেকনোলজি লাগে, ব্লু ইকোনমি আমরা বলি, যে আসলে এর ভিতরে যে সম্পদগুলো আছে, তো এর সাথে কিন্তু আপনার শুধু যে এখানে আপনার মিনারেল গ্যাস বা ফিশারিজ শুধু এটা না, এখানে আপনি ট্রান্সপোর্টেশন একটা বিগ ইস্যু, আপনি শিপিং লাইনও কিন্তু এটার একটা অংশ, তাই না? শিপিং লাইন থেকেও আপনি যে জিডিপিটা দিচ্ছেন, তা আপনার দেখেন, আমরা কিন্তু এখানে আমাদের যে ফিশারিজের যে বিষয়গুলো, ফিশারিজটা অংশ আপনার কয়েকটা, আপনি চিংড়ি, আপনি সামুদ্রিক যে মাছগুলো আছে, তো আমরা যখন চায়নাতে যাই, যে কোনো পোর্টে দেখবেন যে হিউজ তাদের কালেকশন, তাদের প্রোডাকশন, এটা রপ্তানি করেই তো আপনার হিউজ। তা আমরা টুনা ফিশগুলো কেন পাচ্ছি না? সরকার কিন্তু বলছে যে এই আমরা জোনটা কেন তৈরি করতে পারতেছি না? আমি তেল গ্যাসের কথা বাদ দিলাম, তেল তো আমার জানি, আমি এখানে হাইড্রেট আছে আপনার এই তলদেশে যে ট্রিলিয়ন যে অ্যামাউন্ট কিউবিক ফিট ফুট যে হাইড্রেট আছে, সেটা কিন্তু আপনার আমাদের মজুদের চেয়ে অনেক বেশি গ্যাস। তো এখন এটা তুলতে হলে আমার দরকার টেকনোলজি। আপনার এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেগুলো সমুদ্র গবেষণা ইনস্টিটিউট আছে, ওনারা কিন্তু বারবার যে প্রতিবেদনগুলো দিচ্ছে, এই প্রতিবেদনগুলোকে আপনাকে রেসপেক্ট করতে হবে, এক্সিকিউট করতে হবে। যে ওখানকার যে বিজ্ঞানী বলেন বা স্যার বলেন, ওখানে যে প্রফেসর, ওনারা যে প্রতিবেদনগুলো দিতেছে আপনার, সেইগুলো আমরা কি করতেছি, এগুলো বাদ দিয়ে কোথায় কে কোন বাজে কথা বললো বা কোথায় কে এইসব, মানে এগুলো নিয়ে পড়ে আসি। আপনি এগুলো ফোকাসিং করেন, আপনার দরকার অর্থ, আপনি ইকোনমিকে ডেভেলপ করতে গেলে আপনার এগুলো আসতেই হবে। তাহলে আমার কি গেল, আমার ব্লু ইকোনমির যে ফ্যাক্টগুলো, যে আমার তেল গ্যাস ওখানে আছে, এই 200 নদীকে আপনার, আমরা সেইভাবে মাছটা আহরণ করতে পারতেছি না, আমরা তেলটা উঠাইতে পারতেছি না। কেন পারছি না? এর জন্য ইনভেস্টমেন্ট। আপনি একটা ফ্লাইওভারে আপনি হিউজ ইনভেস্টমেন্ট করছেন, আপনি চিরং নিশ্চয় গেছেন, ওই আপনার পতেঙ্গা সি বিচ থেকে শুরু করে আপনি ফ্লাইওভারটা দিলেন কোথায়, বদ্ধারহাট পর্যন্ত। এখন এটা যদি আমি অর্থের দিকে তাকাই, এটা কিন্তু কম না। তা আপনি এমন জায়গায় ইনভেস্ট করেন যেটা আপনার 10 বছর হোক, 5 বছর পরে, 20 বছর পরে একটা প্রজন্ম, আমি হোক, আপনি হোক, আপনার সন্তান হোক, সেটা আউটপুটটা পায়। মেধা কিন্তু আছে, মানে অর্থনীতিতে একটা বড় ধরনের মেধা, আপনি মেধাকে আপনি আনেন। আমাদের চিরং বিশ্ববিদ্যালয় সমুদ্র গবেষণা ইনস্টিটিউটকেই করেন, আমার যে মেরিন একাডেমি আছে, ওখানে আপনার মেরিন রিলেটেড, এখানে যে আয়োমা রিলেটেড বিষয়গুলো আছে, আমরা এগুলো কেন পারছি না? এখানে পলিউশন একটা বিগ ইস্যু, সমুদ্র যে সম্পদ আহরণের যে বাধাগুলো, যে আপনি ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টেজ গুলো ফেলতে পারবেন না। তার মানে সরকারের কি করা উচিত? স্পেসিফিক যদি আপনাকে এক প্রশ্ন যদি বলি, স্পেসিফিক আপনার এইগুলোকে একদম ভাইটাল ইস্যু হিসেবে নিতে হবে, যে এখান থেকে আমার ওভারকাম করতে হবে। সেটা আমার চায়না হোক, ইন্ডিয়া হোক, যে আমাকে সাহায্য করবে, যে আমাকে বন্ধু যে আগে হবে, আমি তাকাবো না। মানে আমার আগে ইকোনমিক জিনিসটা ওভারকাম করতে হবে। এই জায়গায় আপনার মেন জায়গা, আপনি যতই বলেন, দেখেন আপনার থাইল্যান্ড আজকে, থাইল্যান্ড কিন্তু আপনার 30% জিডিপি আপনার এই ব্লু ইকোনমিতে আছে। আপনি আপনার যদি এক্সাক্ট আমরা সিঙ্গাপুরের কথাও জানি, যেখানে সিঙ্গাপুর ব্লু ইকোনমি নিয়ে এগিয়ে গেছে। উদাহরণ দিব না, আমি থাইল্যান্ডকে দিব এই জন্যই যে ওরা তো আমাদের সামনে বড় হয়ে যাচ্ছে, আমরা কেন পারছি না? তো ওরা যদি 30% পারে,
তাহলে আমি কেন এখনো 3 থেকে 5% জিডিপি তে পড়ে আছি? তো আপনার রিজার্ভ না হলে তো আপনি আগাতে নিশ্চয়ই পারবেন না। ধন্যবাদ জনাব সাজিদুল ইসলাম, আপনাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা নিশ্চয়ই সরকার যেভাবে চায়, আপনাদের যে পরামর্শ, আপনি যেভাবে বলছেন যে গবেষকদের মূল্যায়ন করা উচিত, গবেষণা রিপোর্টকে মূল্যায়ন করা উচিত, নিশ্চয়ই সরকার এই বিষয়টা মূল্যায়ন করবে। এবং এই যে জ্বালানির যে সংকট, সেই সংকট উত্তরণে এই গবেষণাগুলো নিশ্চয়ই বড় ধরনের কাজে লাগবে। আমরা নিশ্চয়ই কথা বলবো এই বিষয় নিয়ে আগামী কোনো একদিন। আজকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, কথা বলছিলাম যে আমাদের দেশের জ্বালানি সংকট এবং সমাধানের পথ কি, এবং এই যে ব্লু ইকোনমিটা কাজে লাগিয়ে কিভাবে দেশটা এগিয়ে নিতে পারে, এবং দেশের ভবিষ্যৎ নির্ভর করছে ব্লু ইকোনমির উপর। আমরা নিশ্চয়ই আশা করি যে সরকার এই জায়গায় অনেক মনোযোগ দিবে এবং দেশকে এগিয়ে নিতে কার্যকর ভূমিকা পালন করবে। সেই প্রত্যাশা রেখে আজ এখানে শেষ করছি। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্তই ভালো থাকবেন, ভালো রাখবেন।